আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ঝরঝর কল্লোলিনীর শীতল ধারা ধাতব গোলক ভেদ করে ঝরে পড়ছে উন্মুক্ত অঙ্গে, ভিজিয়ে শীতল করে দিচ্ছে মজবুত শ্যামলাটে অঙ্গ। টাইলস জড়ানো বাথরুমে শুভ্র দেওয়ালে নিজের স্থান গেঁথেছে দুটি বিশালাকৃতির থাবা। মাথা নুয়ে দাঁড়িয়ে আছে হিমালয়, চোখ দুটো বন্ধ, তবে মস্তিষ্ক সজাগ। ছুটল অশ্বেনেই এক মনে এক ধ্যানে স্মৃতিপাতা উল্টে চলেছে। কি খুঁজে চলেছে সে জানে না, তবে একজোড়া ভেজা চোখের ওই ভীত দৃষ্টি হৃদগহীনে সূক্ষ্ম পীড়া দিচ্ছে। মনে হচ্ছে যেন ওই চোখের ভীত চাহনি তার ভীষণ চেনা। মস্তিষ্কের স্মৃতিপটে কোথাও যেন তা ভীষণ অযত্নে তুলে রাখা। অভি ফট করে চোখের পাতা খুলে পলক মেলে তাকালো। অস্থির চাহনিতে ডান হাতের পঞ্চ আঙ্গুলির চালিয়ে মুছে নিল সমস্ত মুখমণ্ডল। ততক্ষণে মস্তিষ্কের সমগ্র অঞ্চল আন্দোলিত করে বারবার স্মৃতির পাতায় ভেসে ভেসে উঠছে এক দুবেনি বাঁধা পাতলাকরণে বাচ্চা মেয়ের ভর্ত মুখখানা। মনে পড়ে যাচ্ছে বিগত 4 বছর আগে ঘটে যাওয়া এক অতি জঘন্য ঘটনাটা, যা ভাবলে আজও তার শ্বাস আটকে আসে অস্বস্তিতে। অভি দুহাতে মাথায় ঈষৎ লম্বা চুলগুলোকে দুহাতে খামচে ধরল। গলা বেয়ে উঠে আসা এক তিক্ত নিঃশ্বাসকে নাসারন্ধ্র দিয়ে ত্যাগ করে বুকটাকে ভারমুক্ত করে নিয়ে দু চোখ মুদে নিল পুনরায়। অদ্ভুত ভঙ্গিতে ঠোঁট নেড়ে বিড়বিড় করে নিজেকে শোনালো, We are leaving tomorrow. Don't let the memories of the past come back now. অতএব সহসা নিজের পাথরে মনটাকে টেনে হিঁচে শক্ত খোলসে মুড়ে নিয়ে সমগ্র ধ্যান আবদ্ধ করল এখানে আসার মূল উদ্দেশ্যটাই। অতপর আর কালোপেক্ষ না করে চটপট স্নান সারল, শার্ট প্যান্ট আর বাকি সমস্ত সজ্জাটুকু গুছিয়ে নিয়ে হাতের আঙ্গুলে চাবি ছড়া গুজে নেমে এলো নিচে। হাঁটুর উপরে মাথা ঠেকিয়ে শূন্যে দৃষ্টি তোলা শ্রাবণীর। ভাবনার অতল আধারে ঘেরা নিস্তব্ধ পুরীতে তার ধ্যান মগ্ন হয়েছে। বাহিক জগৎ যেন তার কাছে পড়া বাস্তব এই মুহূর্তে। জানালার ফাঁক গলে হুড়মুড় করে ঢুকছে পাহাড়ি শীতল সমীরণ। কোমর চাপানো মসৃণ কেশরাশি তুলে তুলে উঠছে তাতে। ঠিক তখনই মুঠোফোনটা শব্দ তুলে বেজে উঠল। দেখলো তাতে রেখা আন্টি নামটা ভাসছে। শ্রাবণী তা দেখে আলতো হাতে ফোনটা রিসিভ করলো। হ্যাঁ আন্টি বলুন। ওপাশ থেকে এক কর্কশ কণ্ঠ ভেসে এলো কানে, দায়িত্ব নিলে সেটা ঠিক করে পালন করতে হয়, এটা কি তোমার বাবা মা শিখায়নি? কথাটা শুনে থতমত খেল শ্রাবণী। বুঝলো মহিলার রাগের কারণ, তাই বিনম্র কণ্ঠে বলল, সরি আন্টি, আসলে শরীরটা একটু খারাপ ছিল তাই। তা কবে আপনার পায়ের ধুলো পড়বে একটু শুনি? চিন্তা করবেন না আন্টি, আমি একটু পরেই আসছি। মনে থাকে যেন কথাটা। বলে মহিলা ফোন কাটলো। শ্রাবণী ফোনের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। আজ আর তার সবসা করার মোটেও ফুরসত নেই, তাকে ছুটতেই হবে বলে জামা কাপড় নিয়ে বেরিয়ে পড়ল কলপাড়ের উদ্দেশ্যে। রোদ চকচকে দুপুরে বুড়িতলার বাজার বেশ জমে উঠেছে। সুভদ্রার চায়ের দোকানে খদ্দের সামাল দিতে ব্যস্ত। সেখানে আজ ঘাঁটি পেরেছে শক্তপোক্ত মানুষটা। আজ আর তার সাথে কেউ নেই। অভি সুবোধের দোকান থেকে একটা সিগারেট কিনতে তাতে আগুন প্রজ্বলিত করে ধোঁয়া ছাড়ল বাতাসে। সুবোধের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, তারক মহাপাত্রের ছেলে সম্রাট মহাপাত্র সম্পর্কে কিছু জানেন? সুবোধ কয়লার উনুনে বসানো চায়ের ডেক্সিতে চামচ দিয়ে চা পাতা নাড়তে নাড়তে বলল, জানবো না কেন বাবা? ওই জানোয়ারটার সম্পর্কে আমি কেন, এখানকার বাচ্চা কাচ্চারাও বলে দিতে পারবে। ও এমন একটা নরপশু যার দ্বারা সবই হয়েছে, খুন ধর্ষণ সব। আপনারা প্রতিবাদ করেন না কেন? কে করবে প্রতিবাদ? কার বুকের পাটা এত সাহস? আমরা আমরা হলাম দিন আনা দিন খাওয়া মানুষ, আমাদের এত সাহস নেই বাবা। অভি হাতের সিগারেটখানা শেষাংশ মাটিতে ফেলে পা দিয়ে পিষে গোটা বাজারটা চোখ দিয়ে বুলিয়ে নিল। বলো, আপনাদের সবাইকে হপ্তা দিতে হয়। দিতে হয় মানে? প্রতি সপ্তাহে দিতে হয় দাদা। ওই যে সেই শালা শুয়োরের বাচ্চাটা। হঠাৎ এমন একটা নোংরা ভাষার তীব্র আঘাত কানে ভেসে আসতেই অভি পেছন ঘুরে দাঁড়ালো। দেখলো 15 ছেলে পেলে সমেত সেখানে দাঁড়িয়েছে স্বয়ং সম্রাট মহাপাত্র।
অতি কদর্য তার গায়ের রং। উচ্চতা খুব বেশি নয়, আবার কমও নয়, মধ্যম বলা যায়। পরনে সাদা রঙের শার্ট প্যান্ট, কালো শরীরে তার দারুণ দ্রুতি ছড়াচ্ছে। বেশ স্বাস্থ্যবান শরীর, হাতে মোটা সোনা চেনের ব্রেসলেট, গলায়ও ঝুলছে বেশ কয়েকটা গোছা। চোখ দুটো ঈষৎ রক্তিম। অভি দু পকেটে দু হাত গুজে নিজের মতো অ্যাটিটিউড নিয়ে ঘুরে দাঁড়ালো। অভির অমন নির্ভীক অবয় দেখে রাগের অগ্নিপাত ঘটল সম্রাটের মস্তিষ্কে। যুৎসই শিক্ষা দিতে হনহন করে হেঁটে এগিয়ে এলো অভির কাছে। ও তাহলে তুই সেই গ্রেট খালি শালা বাইনজোত। আমি তো ভাবলাম আমার কোন নতুন গ্যাংস্টার চলে এলো তুফানগঞ্জে। কি সাহস আমার ছেলেদের গায়ে হাত তোলে! ওরে বাবা রে, কিন্তু এ কি? এ তো দেখছি গলির মোড়ে ঘুরঘুর করা নেড়ি কুত্তার বাচ্চা। বলে নোংরা দন্তপাটি বিছিয়ে ঠাট্টা সুরে হো হো করে হেসে উঠল। সেই সাথে হাসলো তার দলের বখাটে গুলো। এই, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ইউ বাস্টার্ড। সহসা অভি নির্ভীক কণ্ঠস্বর বজ্রপাতের মতো আঘাত করল উপস্থিত সকলের কানে। চোখের সীমানায় যেন দগদগে আগুনে শিখা জ্বলছে। অপ্রত্যাশিতভাবে একেবারে হুট করে অভির তরফ থেকে অমন নোংরা বাক্য শোনা মাত্রই রাগের তোপে কানে আগুন ধরে গেল সম্রাটের। অবিশ্বাস্য ঠেকল চোখের সামনে ঘটা ঘটনাটুকু। এত বড় স্পর্ধা এই ছেলে, এত বড় সাহস এই ছেলে, যেখানে সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি, সেখানে একটা বাইরের ছেলে এসে তাকে চোখ রাঙানোর সাহস দেখাচ্ছে, আবার বেজন্মা বলে গালি দিচ্ছে। সম্রাট নিজের ভারসাম্য হারিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে খপ করে চেপে ধরল অভির গলার কাছে শার্টের কিছু অংশ। খয়নি খাওয়া লাল দাঁতগুলো চিবিয়ে গালি দিয়ে উঠল। শালা মাদার, তোর জিভ টেনে আজকে ছিঁড়ে ফেলবো আমি। বাইঞ্চ শালা হারামির পিল্লা, তোর হিম্মত কিভাবে হলো আমাকে গালি দেওয়ার? অভিও ততক্ষণে থেমে নেই। সেও বজ্র কঠিন মুষ্টিতে খাবলে ধরেছে সম্রাটের মুঠো দুটোকে। একদিকে সম্রাট যেন খ্যাপা হয় না, আর এদিকে অভি যেন খ্যাপা বাঘ। একে অপরকে নিজের শক্তি দেখাতে রীতিমতো ধস্তাধস্তি শুরু করেছে। এক অদ্ভুত ভয়ঙ্কর দৃশ্য। আগের দিনে সেই ভয়ঙ্কর মারামারির ঘটনা প্রায় প্রত্যেকের জানা। সেই সুবাদে অভি সবার কাছে পরিচিত মুখ। তবে আজ স্বয়ং এলাকার ত্রাস সম্রাট মহাপাত্রকে দেখে মানুষের মনে ভয়ের সাথে উপচে পড়ছে নিদারুণ কৌতূহল। সকলের মাঝে দারুণ চাপা উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এমন এক ভয়ঙ্কর সংকটময় পরিস্থিতিতে কি হতে চলেছে কে জানে। দেখতে দেখতে আবারও লোকের ভিড় জমে উঠল সুবোধের দোকানের সামনে। লোকে লোকে লোকারণ্য হয়ে উঠল জায়গাটা। মুহূর্তের ব্যবধানে এই মারামারির খবর বাতাসে উড়ে পৌঁছে গেল স্থানীয় পুলিশ থানায়। কয়েক মিনিটের মাথায় সাইরেন বাজিয়ে গাড়ি ভরে পুলিশ হাজির হলো সেখানে। ততক্ষণে অভির জাড্ডাল হাতের দু চারটে ঘুষি পড়েছে সম্রাটের ভোতানাকে। সেখান থেকে রক্ত ঝরছে গলগলিয়ে। থানার ওসি সাহেব গাড়ি থেকে নেমে দৌড়ে ছুটে এলো দুজনের কাছে। তবে কাছে ঘেঁষল না অঘটনের ভয়ে। তবে হাতের ইশারায় চারজন কনস্টেবলকে ডাকলো, বলেন দুজনকে সামলাতে। চারজন কনস্টেবল দুজনের থেকে দুজনকে আলাদা করা মাত্রই সকলে চোখ গেল সম্রাটের দিকে। তার নাক থেকে গড়িয়ে পড়া রক্তে সাদা শার্টে সপ সপ রক্তিম বর্ণ ধারণ করেছে। ওসি সাহেব সাথে সাথেই আটকে উঠল। সম্রাটের হাল দেখে চিৎকার করে গলা বাড়িয়ে বলে উঠল, এ কি এত রক্ত? এই তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি দাদাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। বলা মাত্রই সম্রাটের ছেলেরা দৌড়ে ছুটে এলো, ধরল সম্রাটকে। সম্রাট গা ঝাড়া দিয়ে তাদের সরিয়ে হুঙ্কার দিয়ে বলে উঠল, এই ওসি সর এখান থেকে। আমি ওই হারামির বাচ্চাটাকে আজকে মেরে পুঁতে না ফেলা পর্যন্ত আমি কোথাও যাব না। বলে আবারও অভির উপর ঝাঁপিয়ে পড়তে গেলে ওসি সাহেব নিজে তাকে জড়িয়ে ধরে বাধা দেওয়ার চেষ্টা করলো। ওপাশে অভি দুজন কনস্টেবলকে গা ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল রঙ্গ দেখার অপেক্ষায়। ওসি আবারও দাঁড়িয়ে থাকা ছেলেপেলেদের ইশারা করলো যাতে সম্রাটকে এখান থেকে কোনো মতে সরিয়ে নিয়ে যায়। মুখে বলল, ভাই শান্ত হন বলছি। এই আইন নিজের হাতে তুলে নেবেন না। আমি আছি কি করতে। এই হারামির ব্যবস্থা আমি নিজেই করব। এত বড় সাহস
একটা শান্তিপূর্ণ এলাকায় এসে সন্ত্রাস ছড়ায়, তার উপর আবার খুন করার চেষ্টা। এতে তো আমি অ্যাটেন্ড টু মার্ডারের কেসে অন্তত 5 বছরের জন্য জেলের ভাত খাওয়াবো। এই হেকে গ্রেফতার করুন। আমার এলাকায় দাদাগিরি দেখায়, হাজির হাড়গোড় একটাও আস্ত রাখবো না। বলতে বলতে নিজেই কনস্টেবলের হাত থেকে হ্যান্ডকাপ ছিনিয়ে নিয়ে এগুলো অভির দিকে হাতে পড়াতে অভি ও তাদেরকে গম্ভীর চেহারায় কোমরে দুহাত চেপে দাঁড়িয়ে চুপচাপ দেখতে থাকলো রঙ্গগুলো। ওসি অভির সামনে দাঁড়িয়ে হ্যান্ডকাপখানা তুলে ধরল। খপ করে ডান হাত বাড়ি অভির বাম হাত টেনে ধরে হ্যান্ডকাপখানা পরাতে নিলে পরিতোষ সমাদার আর তার দুভাই মিলে ছুটতে ছুটতে সেখানে গিয়ে উপস্থিত হলো। তারা তড়িঘড়ি ছুটে এসে দাঁড়ালো অভির পাশে। পরিতোষ সমাদার অভির হাত ছাড়িয়ে নিয়ে ওসির দিকে তাকিয়ে বলেন, ওসি সাহেব, এভাবে আপনি একপাক্ষিক নজর নিয়ে একজনকে গ্রেপ্তার করতে পারেন না, কারণ দোষ দুইজনেই। গ্রেপ্তার করতে হলে দুজনকেই করুন। ওসি পরিতোষ সমাদারের দিকে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠস্বরে তেড়ে এলো। আপনি কি আমাকে আইন শেখাচ্ছেন মশাই? বেশি বকবক করবেন না, আমাকে আমার কাজ করতে দিন, নয়তো কাজে বাধা দেওয়ার অপরাধে আপনাকেও গ্রেফতার করতে পারি। তা এই বয়সে শ্বশুর বাড়ি যাওয়ার ইচ্ছে আছে নাকি? থাকলে বলুন, নিয়ে যাচ্ছি। পরিতোষ সমাদার আর কিছু বলতে পারলেন না। আসলে ক্ষমতা না থাকলে যা হয় তাই। শুধু অসের মতো অভির মুখের দিকে তাকিয়ে রইলেন। ওসি পেছন ঘুরে অভির গম্ভীর ভয়ডরহীন মুখের দিকে তাকিয়ে বলল, খুব দাদাগিরি করার শখ, তাই না? আজ তোর দাদাগিরি শখ মেটাচ্ছি, জানোয়ারের বাচ্চা। বলে অভি দিকে হাত বাড়াতেই এক খাবলে তার হাত মুছড়ে ধরল অভি। ওসি চিৎকার করে উঠল ব্যথায়। চারদিকের মানুষের চোখে ভিড়, অবাধ বিস্ময়। সেই বিস্ময়ের আজ থেকে রক্ষা পেল না তুফানগঞ্জের ত্রাস সম্রাট মহাপাত্র। ওসির মুখের কাছে ঝুঁকে এলো, রক্তিম চোখে তাকিয়ে দরগলায় বলে উঠল, একজন আইনের রক্ষক হয়ে বেআইনি কাজ করতে আপনার হাত কাঁপে না, তাই না? বলে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ওসি ব্যথায় টনটনে হাতটা অব্রাহাতে ধরে নিয়ে রাগে থরথর করে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলে উঠল, শালা সন্ত্রাসীর বাচ্চা, পুলিশের গায়ে হাত তোলা দেখাচ্ছি মচা। এই ঘোষাল, এই বান্দাটাকে আগে গ্রেফতার করুন। ঘোষাল হ্যান্ডকাপখানা হাতে নিয়ে অভির পাশে দাঁড়াতেই অভি হাত উঁচু করে থামিয়ে দিল, বলল, হ্যান্ডকাফ পরাতে হবে না, থানায় আমি নিজেই যাচ্ছি, চলুন। বলে সোজা টান পায়ে গটগট করে হেঁটে চলে গিয়ে বসলো পুলিশের গাড়িতে। আর তার যাওয়ার পথে হাঁ করে তাকিয়ে রইল সকলে। জায়গাটা তুফানগঞ্জ থানা। ঘড়ির কাঁটা বলছে এখন সময় দুপুর 1টা। গড়িয়ে গিয়েছে মোটামুটি ঘন্টা 2 সময়। অন্যান্য দিনের তুলনায় আজ থানার পরিবেশ ভীষণ শান্ত। চারিদিকে কেমন যেন গুমট নীরবতা ছিয়ে। বাইরে থেকে উকি দিলে আবছা আবছা দেখা যাচ্ছে থানার বারান্দা পর্যন্ত সবাই কেমন যেন তটস্থ হয়ে দাঁড়িয়ে। সুবোধ সরকার ভয়ে ভয়ে আস্তে ধীরে থানার মধ্যে ঢুকলো। গোটা থানা ভিড় ঠেলে আস্তে ধীরে হেঁটে থানার ভিতরে ঢুকতে চমকে উঠল। বড় বড় চোখে আশেপাশে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো, কিন্তু কিছুই তার মাথায় ঢুকলো না। কারণ থানার ওসি সাহেব এই মুহূর্তে চুপসে দাঁড়িয়ে আছে টেবিলের সামনে, মুখখানা শুকিয়ে একটুখানি হয়ে গেছে। সুবোধ সরকার টেবিলের ডান পাশে তাকালেন, দেখলেন হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে সমাদ্দার বাড়ির 3 মাথা, পরিতোষ সমাদ্দার, প্রকাশ সমাদ্দার আর পরাগ সমাদ্দার। ওদিকে টেবিলের বাম পাশে চেয়ারে বসে আছে এলাকার গণ্যমান্য বিধায়ক তারক মহাপাত্র, আর লকআপের পেছনে দাঁড়িয়ে আছে সত্য মার খেয়ে নাকফোলা সম্রাট মহাপাত্র। বিধায়ক তারক মহাপাত্রের সুপুত্র। তাদেরও মুখের অবস্থা যে খুব একটা সুবিধা তা একটুও মনে হচ্ছে না। এবার সুবোধ সরকারের সামনে নজর ফেলে তাকালেন, তবে যাকে দেখলেন তাতে তার হৃৎপিণ্ড নড়ে উঠল অত্য আশ্চর্যের ধাক্কায়। কারণ থানার ইনচার্জের চেয়ারে হেলান দিয়ে আরাম করে বসে আছে অভি, মানে এসপি অভিজ্ঞান বোস। আর অভির ঠিক সামনে দাঁড়িয়ে ঝকঝকে দাঁতগুলো বের করে দিয়ে সমানে হাসছে অমিতার বাপি। ওসি সাহেব অভির দিকে তাকিয়ে বড্ড নম্র কণ্ঠে বলল, স্যার সরি, মানে আপনাকে আমরা ঠিক করে চিনতে পারিনি, ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দিন। অভি ওসির দিকে মনোযোগ সহকারে তাকালো। অতঃপর অভি
তার ছেলে শব্দযোগে বলে উঠল। জানেন তো ঘোষাল বাবু, ধনুক থেকে ছোড়া বান আর মুখের কথা বেরিয়ে যাওয়ার পর দ্বিতীয়বার আর ফেরত আনা যায় না। তাহলে এমন অপশব্দ কেন ব্যবহার করেন যা বলার পর ঘন ঘন ক্ষমা চাইতে হয়? আপনি বিগত 2 ঘন্টা ঠিক কতবার ক্ষমা চেয়েছেন গুনেছেন? কম করে হলেও 15 বার। এবার প্লিজ থামুন, আপনার অতিরিক্ত বকবক শুনতে ইচ্ছে করছে না। ওসি সাহেব চুপ করে নত মস্তকে দাঁড়িয়ে রইল। ভয়ে তার গা থেকে শুরু করে নাড়ি ভুড়ি সব কাঁপছে। আজ তার নিজের নির্বুদ্ধিতায় এমন অবস্থা। ভীষণ আফসোস বুকে আটকে যাচ্ছে। কেন যে হেড অফিস থেকে পাঠানো মেলখানা চেক করার পর ভালো করে খোঁজখবর নিয়ে জানলো না নতুন অফিসার সম্পর্কে। আর যদি খোঁজখবর নিয়ে রাখতো তাহলে এমন অপমানজনক পরিস্থিতির মুখোমুখি কখনো হতে হতো না। অভি সুবোধ সরকারের দিকে এক পলক তাকিয়ে তারক মহাপাত্রের দিকে তাকালো। বেশ আরাম করে চেয়ারে হেলান দিয়ে বসে বলল, নিন, আপনার আই উইটনেস নিয়ে এসেছি। এবার তার থেকে জেনে নিন ওখানে আপনার ছেলে কি কি করেছে। অভি সুবোধ সরকারের দিকে তাকিয়ে বলে উঠল, আপনাকে আমি কিছু দরকারি প্রশ্ন করব, আপনি শুধুমাত্র আপনার সাধ্য মতো উত্তর দেবেন। কি পারবেন না? সুবোধ সরকার বড্ড জড়তার সাথে মাথা নিয়ে সম্মতি জানালো। অভি তা দেখে আলতো হেসে বলল, তো সুবোধ বাবু, আপনার দোকানে খদ্দের হয়ে কে গেছিল? আপনি স্যার। আপনার দোকানে তখন কে কে ছিল? আর কেউ না স্যার। আমি কি কি কিনেছি? স্যার শুধু সিগারেট। ওকে, তাহলে মনে করে বলুন তো, মাদার, বহেন, নেরি, কুত্তার বাচ্চা, এই সমস্ত স্ল্যাং ভাষা কে দিয়েছে? আমি? ঠিক করে বলবেন। সুবোধ সরকার এবার তারক মহাপাত্রের দিকে তো আরেকবার সামনে বসা অফিসারের দিকে তাকিয়ে কোনো মতে মাথা নেড়ে জানালো। অভি সুবোধ সরকারের জবাব শুনে খুশি মনে তাকালো তারক মহাপাত্রের দিকে। তাহলে বুঝতে পারছেন তো আপনার ছেলে একটা ডিউটিতে থাকা অফিসারকে কি ধরনের গালি দিয়েছে? অভি আবারও সুবোধ সরকারের দিকে বলল, আচ্ছা সুবোধ বাবু, ওখানে কে কার জামার কলার ধরেছিল? ওই সম্রাট বাবা স্যারের। ব্যাস, আর বলতে হবে না, আপনি যেতে পারেন। তো মাননীয় বিধায়ক মশাই, আপনার ছেলেকে গ্রেফতার করা কি ভুল হয়েছে? আপনি বলুন। বিধায়ক তারক মহাপাত্র অভির দিকে চোখ পাকিয়ে টেবিলে জোরে চাপড় মারল। হুঙ্কার দিয়ে বলে উঠল, আমাকে আইন শেখাতে আসবেন না এই এলাকার গণ্যমান্য বিধায়ক। দেশের দশের সেবা করি, আইন একটু হলেও জানি। কাউকে ওয়ার্নিং ছাড়া কখনো গ্রেপ্তার করা যায় না, বুঝেছেন? অভি ঠোঁট ছাড়িয়ে হাসলো। হেলান দেওয়া থেকে উঠে সোজা হয়ে বসলো চেয়ারে। দুহাতের আঙ্গুলগুলো পরস্পরের সাথে আবদ্ধ করে ঝুঁকে এলো সামনে। তার কালো মনির চোখ জোড়া দিয়ে অতি শানিত অথচ ভীষণ শীতল দৃষ্টি মেলে বিধায়ক তারক মহাপাত্রের দিকে তাকালো। একজন ডিউটিরত অফিসারকে গালি দেয়া, তার গায়ে হাত তোলার অপরাধে আপনার ছেলেকে সিআরপিসি ধারা 41 অনুসারে গ্রেফতার করা হয়েছে, যে ধারায় কোনো ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করা যায়। আপনার বিশ্বাস না হলে আপনি লয়ারকে ডেকে জিজ্ঞেস করতে পারেন। আর হ্যাঁ, আমি আপনার ছেলেকে জামানতপত্র ছাড়া কিছুতেই ছাড়তে পারবো না। আজ আদালত খোলা আছে, চাইলেই আপনি 1 ঘন্টার মধ্যে পেপার রেডি করে ফেলতে পারেন। আপনি নিয়ে আসুন, আমি ছেড়ে দিচ্ছি। তারক মহাপাত্র অভির দিকে তাকিয়ে রইল নির্নিমেষ। ক্রোধের অগ্নিতে তার গা দাও দাও করে জ্বলছে। আজ পর্যন্ত কেউ কোনোদিন তার সাথে এমন উঁচু গলায় কথা বলার সাহস পায়নি। আর এই কালকে ছাড়া তাকিয়ে এসেছে ভয় দেখাতে। এদিকে অভিও তার নির্ভীক দৃষ্টি মেলে তাকিয়ে রইল তারক মহাপাত্রের রক্তিম চোখের দিকে। মনে মনে বলে উঠল, সবে তো মাত্র খেলা শুরু করলাম তারক মহাপাত্র। আগে আগে দেখ কি কি করি তোর সাথে। তোর পাপের সাম্রাজ্য আমি ধ্বংস করব, এই যে আমার নিজের সাথে নিজের দৃঢ় প্রতিজ্ঞা। অনেকক্ষণ ধরে কলিং বেল বাজাতে থাকায় অনেকটা বিরক্ত হয়ে ছুটে এলেন রেখা। হাতে তার গরম খুন্তি। এই বাড়িতে কি কারোর কোনো হুঁশজ্ঞান নেই? সে কখন থেকে কলিং বেলটা বেজে যাচ্ছে। যত জ্বালা হয়েছে আমার। আমি যতক্ষণ পর্যন্ত হাত পা না নাড়াবো ততক্ষণ পর্যন্ত একটা কাজও হবে না বলে দরজার ছিটকানিটা টেনে খুলেন। ভালো আছেন আন্টি? শ্রাবণী মিষ্টি সম্ভাষণ টুকু কানে গেলেই তাতে পাত্তা না দিয়ে রেখা তাকে দুটো কড়া কথা শোনালো। ও তুমি শেষমেশ এলে তাহলে। আমি তো ভাবলাম তোমার পায়ের ধুলো এ বাড়িতে আর পড়বেই না। আন্টি আসলে আমার একটু শরীর খারাপ হয়েছিল বলে ওনাটা আঙ্গুলে প্যাঁচাতে প্যাঁচাতে মাথা নিচু করে নিল শ্রাবণী। রেখা শ্রাবণীর কথাই বেশি কান দেওয়ার সুযোগ পেল না।
ইতিমধ্যেই নাক জ্বালা করে উঠল পোড়া গন্ধে। হাই কপাল বলে নিজের কপাল ঠুকে ছুট লাগালো সে রান্নাঘরে। শ্রাবণী সেদিকে এক নজর তাকিয়ে আস্তে ধীরে প্রবেশ করলো ভেতরে। কেমন আছো বৃষ্টি মিস? বসার ঘরে আপন মনে ড্রয়িংয়ের কাজে ব্যস্ত 7 কি 8 বছরের বাচ্চা ছেলে। সৌম্য ক্লান্তি বালকের চকচকে ফর্সা আতুরে গেলে ঈষৎ কাঠিন্যতা বোঝা যাচ্ছে, ভীষণ সিরিয়াস এই মুহূর্তে। শ্রাবণী তার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, আমি ভালো আছি, তুমি কেমন আছো সূর্য সোনা? ছেলেটা খাতার উপর থেকে নজর তুলে শ্রাবণীর দিকে তাকিয়ে রইল খানিকক্ষণ। চোখে মুখে কেমন যেন একটা বিরক্তির ভাব। শ্রাবণী তার পাশে এসে বসতেই নিজের চশমাটা ঠিক করে সে বলল, আমি বড় হচ্ছি মিস, নেক্সট টাইম থেকে আমাকে আর সোনা বলে ডাকবে না তুমি। আই ফিল সো অকওয়ার্ড। শ্রাবণীর এই বাচ্চাটাকে এত ভালো লাগে। বয়সের তুলনায় একটু বেশি ম্যাচুর, সবসময় পাকা পাকা কথা বলে। শ্রাবণী সূর্যের দিকে বড় বড় চোখ করে তাকালো। সোনা ডাকা অকওয়ার্ডকে বলল তোমাকে? সূর্য মুখখানা বেশ গম্ভীর করে রান্নাঘরের দিকে এক পলক তাকালো, তারপর হাতের ইশারায় শ্রাবণীকে কাছে ডাকলো। শ্রাবণী সূর্যকে ওভাবে ডাকতে দেখে নিজেও ঝুঁকে এলো তার দিকে। সূর্য শ্রাবণী কানে ফিস ফিস করে বলল, মিস আমি না কাল দাদা ভাইয়ের ল্যাপটপে সিনেমা দেখছিলাম, তো সেখানে একটা নেংটু পড়া আন্টি আমার দাদা ভাইয়ের মতো দেখতে একটা ছেলেকে জড়িয়ে ধরে চুমু খেতে খেতে বলছিল, ও সোনা আমি তোমাকে খুব ভালোবাসি। ইস, আমার এত বাজে লেগেছে কি আর বলবো। তখন থেকে আমি বুঝে গেছি সোনা ডাকটা একটুও ভালো না। সূর্যের কথা শুনে শ্রাবণীর সহসাই কাশি উঠে গেল। বিস্ময়ে বিহ্বলতা যেন গ্রাস করলো ওর গোটা মস্তিষ্ককে। কাশি কমে আসতেই মুখে চাপা হাত দিয়ে মন হয়ে বসে রইল অনেকক্ষণ। ঠিক তখনই রান্নাঘর থেকে বেরিয়ে এলো রেখা। সূর্য আর শ্রাবণীকে তখন ফুসুর ফাসুর করতে দেখে আবারও যেতে বোম হলো। একদম মেয়েটা এই সপ্তাহে 3 দিন পড়াতে আসনি, তার উপর আজ এসে গল্প করে যাচ্ছে সমানে। রাগে দপদপে চেয়ারে শ্রাবণীর দিকে তাকিয়ে ফাটা গলায় বলে উঠল, ওর এক্সামের রুটিন দিয়েছে, দেখেছো তুমি? আন্টি আমি দেখছি। শোনো বৃষ্টি, তুমি কিন্তু আজকাল অনেক ফাঁকি দিচ্ছ। এতদিন যা করেছো, আমি কিন্তু কিচ্ছুটি বলিনি। তবে সূর্যের পরীক্ষার কটা দিন তুমি ওকে ভালো মতো সময় দেবে, এটা নিয়ে কিন্তু আমাকে যেন দ্বিতীয়বার বলতে না হয়। শ্রাবণী রেখার কথায় মাথা নিচু করে বসে রইল। গত 15 দিন আগেই ওর এসএসসি এক্সাম শেষ হয়েছে। এক্সাম চলাকালীন সময়ে গোটা 1 মাসে পড়াতে আসতে পারেনি। আজ 15 দিনের গত 3 দিন সে যে পরিস্থিতির মধ্যে দিয়ে তার সময় কেটেছে তার মনে করতে চায় না শ্রাবণী। তাই মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, তুমি চিন্তা করো না আন্টি, আমি এরপর থেকে আর কামাই করব না। এমন সময় দোতলার সিঁড়ি বেয়ে একটা দীর্ঘকায় সুদর্শন যুবক নেমে এলো নিচে। শ্রাবণীর দিকে তাকিয়ে বলল, কেমন আছো বৃষ্টি? তোমার ছাত্রের পড়াশোনা কেমন চলছে? শ্রাবণী যুবকের দিকে তাকিয়ে মিষ্টি হাসি বিনিময় করে মাথা তুলালো। আমি ভালো আছি সজলদা। মানে সূর্যের পড়াশোনা ভালোই চলছে বলে ঠোঁট দুটো চেপে ধরল সে। এখনই তো আবার ভুল করে সোনা বলে ফেলছিল প্রায়। এখনো সূর্যের বলা কথাগুলো তার কানে বাজছে, মাথা ভো ভো করছে সেগুলো ভেবে। ছিছি, কি অবস্থা! তার মানে এরা 2 ভাই মিলে একসাথে বসে এসব অ্যাডাল্ট সিনেমা দেখে। ভাবতে শ্রাবণীর লজ্জায় মরে যেতে ইচ্ছে করলো, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। তাই চুপচাপ শুকনো ঢোক গিলে বুকের উচ্চাটন কমাতে চাইল। সেই সাথে মনে মনে কান ধরে প্রতিজ্ঞা করলো আর জীবনও কোনো বাচ্চাকে সে সোনা বলে ডাকবে না। শুধু সোনা কেন, আর কোনো আদরে নামেই ডাকবে না সে। ইস, ঢের শিক্ষা হয়েছে তার। সজল ততক্ষণে গা এলিয়ে সূর্যের পাশে ধপাস করে বসে পড়ল। দুষ্টামি করে সূর্যের মাথার চুলগুলো টেনে এলোমেলো করে দিয়ে বলল, কিরে ছোট মিয়া, কি চলে? সূর্য রাগ দেখিয়ে নিজের বড় ভাইয়ের দিকে তাকালো, তারপর সেখান থেকে সরে বসে চুলগুলো ঠিক করতে করতে বলল, হেই ব্রো, ডোন্ট কল মি ছোট মিয়া, ইট সাউন্ডস সো অকওয়ার্ড। ছোট ভাইয়ের কথা শুনে সজলের চোখ কপালে। ইংলিশ মিডিয়ামে পড়া বাচ্চারা একটু বেশি ম্যাচিউর হয় শুনেছিল, কিন্তু তার হাফ প্যান্ট পরা ভাইটা যে পেকে ঝুনো হয়ে গেছে তা জানতে তার আর বাকি নেই।
রেখা তখনও সেখানেই দাঁড়িয়েছিল, প্রাণ ভরে দেখছিল তার ছেলেদের খুনসুটিগুলো, আর অবাক হচ্ছিল এই ভেবে যে তার দুই ছেলে কিভাবে বয়সের বিশাল ব্যবধান পেরিয়ে একে অপরের সাথে চিপকে থাকে সারাক্ষণ, যেন দুই দেহ এক প্রাণ। রেখার এখনো মনে পড়ে সেই দিনের কথা, যখন অনাকাঙ্ক্ষিতভাবে দ্বিতীয়বারের জন্য গর্ভবতী হয়েছিল সে। তখন সজলের বয়স 15। কি লজ্জাটাই না পেয়েছিল সে। কাউকে না জানিয়ে একা একা সিদ্ধান্ত নিয়েছিল এই সন্তান সে রাখবে না। তবু কিভাবে যেন সুখদেব বাবু জেনেই গেছিলেন। ডাক্তার সব কিছু দেখে বলেছিল এই সন্তান নষ্ট করলে তার নিজেরই জীবনের ক্ষতি হবে। তাই শুনে তিনি আর রিস্ক নেননি, বরং অনাগত সন্তানকে সাদরে গ্রহণ করে নিয়েছিলেন। তারপর যত দিন গেছে স্বামী আর বড় সন্তানের কাছ থেকে ততই না যত্ন আর সাপোর্ট পেয়েছিল সে। আর সজলের খুশি তো যেন ছিল সবচাইতে বেশি ছোট্ট ভাইটাকে পেয়ে। রেখার চোখ দুটো ছলছল করে উঠল সেই দিনগুলোকে মনে করে। আজ দেখো, বড় ছেলেটা 24 বছরের টকবগে যুবক, আর ছোটটা 8 বছরের শিশু। মা, এক কাপ কফি দাও তো, ভীষণ মাথা ধরেছে। তোর মাথা ধরবে না তো কি আমার মাথা ধরবে? যা আরো সারা রাত ধরে ল্যাপটপে কাজ কর গে। মা দাও না। আনছি, বস। বলেই দ্রুত রান্নাঘরে ঢুকলো রেখা। মায়ের যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল সজল। যে সে রান্নাঘরে ঢুকলো অমনি সে শ্রাবণীর দিকে ঝুঁকে এলো ধীরে গতিতে। শ্রাবণী তখন সবে সূর্যের অঙ্ক খাতাটা বের করে কিছু অঙ্ক লিখছিল। সহসা ওভাবে সজলকে নিজের দিকে আসতে দেখে পেছনে হেলে গেল মেয়েটা। সজল সাথে সাথে হাত ধরে টান দিয়ে সোজা করে বসিয়ে দিল। আরে বাবা, রিল্যাক্স, আমি তোমাকে খেয়ে ফেলছি না, শুধু একটা দরকারি কথা জিজ্ঞেস করব। বুকে হাত চাপা দিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল শ্রাবণী। ভয়ে বুকটা এখনো ধরফর করছে। এভাবে কেউ কারো দিকে ঝুঁকে? অভদ্র কোথাকার। শ্রাবণী বড্ড বিরক্ত হয়ে তাকালো সজলের দিকে। এরা দু ভাই এক এক অবতার, কে কখন কি করে বসে বোঝা দেয়। কি কথা? সজল শ্রাবণীকে ঠোঁটে আঙ্গুল চেপে আস্তে করে বলার ইশারা করে। পুনরায় নজর দিল রান্নাঘরের দিকে, তারপর আবারও ফিসফিসে কণ্ঠে বলল, আজ সকালের ঘটনাটা তোমার মনে আছে তো? এবার বলো, ওই মেয়েটা কে ছিল? Hey bro, something fishy here. Are you asking about a girl? সূর্য সজলের মুখের দিকে তাকিয়ে আছে বড্ড উৎসাহ নিয়ে। বড় ভাইয়ের কথায় সে দারুণ একটা অ্যাডভেঞ্চারাস কিছু একটা খুঁজে পেয়েছে, বোঝাই যাচ্ছে। সজল একরত্তি ভাইয়ের তার কথাই আগ্রহ দেখে মাথায় ঠাস করে একটা চাটি মারল। মুখে চাপা কণ্ঠে ধমক দিয়ে বলল, চুপ কর, নয়তো তোর কান টেনে 2 হাত লম্বা করে দেব। সূর্য সাথে সাথে মুখে কুলু পেটে বসে পড়ল। শ্রাবণীর হাত থেকে খাতাটা টেনে নিয়ে মিছামিছি হিসাব কষতে বসলো কান খাড়া করে। ভাবখানা এমন যেন এক্ষুনি অমৃতবাণী পাঠ হবে এখানে। শ্রাবণী এতক্ষণ দু ভাইয়ের গুতুগুতি দেখেছিল মন দিয়ে। একজনের হাঁটুর বয়সী আরেকজন, অথচ এদের ভাব কায়দা দেখলে যে কেউ বলবে এরা সমবয়সী। কি হলো বলো? শ্রাবণীর আর কি করা, রয়েছে সবটু বলো। সজল সবটুকু শুনে মন দিয়ে কাজ মিটে যেতেই আর বসলো না সেখানে, আস্তে করে উঠে চলে গেল উপরে। এদিকে ততক্ষণে কফির মগ হাতে নিয়ে সেখানে এলো রেখা। সজলকে উপরে উঠতে দেখে গলা বাড়িয়ে বলল, কি রে, চলে যাচ্ছিস যে? তোর কফি নিলি না? ওটা তুমি খাও, আর আমার এখন আর খেতে ইচ্ছে করছে না। বলে নিজের ঘরে দরজা শব্দ করে লাগিয়ে দিল। এইদিকে ছেলের খামখেয়ালি পনায় আবারও মাথায় আগুন জ্বলে উঠল রেখার। মনের আয়েশ মিটিয়ে বক বক করতে করতে চলে গেল রান্নাঘরে। জ্বালা জ্বালা, যত পারিস জ্বালিয়ে নে, যেদিন মরে যাব সেদিন মনে পড়বে আমার কথা। শ্রাবণী কানে আঙ্গুল দিয়ে বসে রইল ততক্ষণে, যতক্ষণ না পর্যন্ত রেখা সেখান থেকে বিদায় নিল। Miss, who is Antura? Is she my big brother's girlfriend? হতভম্ব শ্রাবণী সূর্যের কথাই এবার সত্যি সত্যি কপাল চাপড়ালো। রাগি চোখে তাকি দাঁতে দাঁত চেপে শক্ত গলায় বলে উঠল, ডাকবো আন্টিকে? বলবো পড়াশোনা বাদ দিয়ে তোমার কোথায় কোথায় মন ঘুরে বেড়াচ্ছে, বদমাশ কোথাকার? No, miss. আমি পড়ছি। সকালে মৃদু রোদ সরে গিয়ে মাথার উপর উত্তপ্ত রবি তেজ বিলাতে শুরু করেছে। বাতাসে আসে শীতলতা অবশিষ্ট নেই। বেলা বাড়তেই
উত্তাপে রীতিমতো ঘামের উদ্রেক হচ্ছে শরীরে ভাজে ভাজে। সেই রাস্তার মোড়ের মাথায় যেখানে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটা ঘটেছিল সকালে, সেখানে নিজের অতি প্রিয় ফোনখানা উদ্ভ্রান্তের মতো খুঁজে চলেছে অন্তরা। সাথে যোগ দিয়েছে ফাল্গুনী, চৈতি আর অনিন্দিতা। আজ ভাগ্যক্রমে মৃদুলও সাথে এসেছে। আসলে অভিরা তিনজন মূর্তি আপাতত বাড়িতে নেই, সেই সুযোগে প্রিয়তমার সাথে একটু সময় কাটানোর জন্য চেষ্টা আর কি। অথচ সেই ইচ্ছাটাকে ধূলিসাৎ করে দিয়ে তার পাশে দাঁড়িয়ে আছে পিয়ালি। যদিও মেয়েটার সবটুকু ধ্যান নিজের মুঠোফোনে, তবু কেমন যেন একটা গা ঘিনঘিন করা অস্বস্তি হয় অন্য কোনো নারী পাশে এলে। গোটা রাস্তায় আশেপাশে এমনকি অবহেলায় জন্মানো আগাছার ঝাড়ের মধ্যেও খুঁজে সেই ফোন উদ্ধার করা সম্ভব হলো না। ওটা মনে হয় কবরের পাকের মধ্যে পড়েছে। নিজের প্রিয় ফোনটার এভাবে গোবর সমাধি হয়েছে শুনে সাথে সাথেই গলা আটকে ভীষণ কান্না পেল অন্তরার। আমার ফোন বলে বাচ্চাদের মতো ভ্যা ভ্যা করে কাঁদতে শুরু করে দিল মেয়েটা। অনিন্দিতা আর ফাল্গুনী দুজনেই একসাথে মিলে জড়িয়ে ধরল অন্তরাকে। অনিন্দিতা অন্তরার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কাঁদিস না, আবার একটা নতুন ফোন কিনে দিতে বলবো জেঠুকে। প্লিজ চুপ হ বোন। মৃদুল তৈ ঘুরিয়ে এসে অন্তরের মাথায় হাত রেখে নরম কণ্ঠে সান্ত্বনা দিল। ইটস ওকে অন্ত, যা গেছে তা নিয়ে আক্ষেপ করতে নেই, কারণ প্রত্যেকটা খারাপ কাজের মধ্যেও ভালো কিছু অবশ্যই থাকে। এর মধ্যে তুমি আবার কি ভালো দেখলে? সময় হোক বুঝতে পারবে। অন্তরার প্রশ্নের জবাব দিল ফাল্গুনী। নিজেরও আফসোস হলো খুব। কাঁদে না অন্তরা, সত্যি তোমার জন্য কষ্ট লাগছে। তবে আমিও এটাই বিশ্বাস করি যে এই খারাপ কাজের মাঝে অবশ্যই কোনো না কোনো ভালো কিছু তো অবশ্যই আছে। চিন্তা করো না, সব কিছু ভালো হবে। অন্তরা আর কোনো কথা বলো না বলে লাভও নেই। তবে একেবারে খালি মুখেও থাকলো না। মনে মনে সে সাইকেল আরোহীর নামে সখানে গালি দিয়ে হাঁটতে হাঁটতে ফিরে এলো সমতার বাড়িতে। থানার অফিসার ইনচার্জের কক্ষে বেশ আয়েশ করে বসে আছে অভি, আর তার সামনের আগে রক্তিম চেহারা নিয়ে বসে বসে ফোঁসফোঁস করছে বিধায়ক তারক মহাপাত্র। ইতিমধ্যেই দেখতে দেখতে কেটে গিয়েছে ঘন্টা দুয়েক সময়। সমতার বাড়ি তিন মাথা সমেত সুবোধ সরকারকে কিছুক্ষণ আগে বাড়ি পাঠানো হয়েছে। কিছুক্ষণ আগ পর্যন্ত সম্রাট মহাপাত্রের চেলামুলা গুলোকেও ভিড় জমিয়েছিল থানার সামনে। প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করে গন্ডগোল পাকানো ধান্দায় ছিল, তবে বেশি ঝামেলা পাকাতে পারেনি। অভির কলকাতা হেডকোয়ার্টারে ফোন মেলাতেই আধা ঘন্টার মধ্যে বড় বড় 3 বাস ভর্তি ইমার্জেন্সি র্যাব বাহিনী হাজির হয়েছে থানায়। তারা এসে গোটা পরিস্থিতি সামলেছে। তবে অবশ্য লাঠিচার্জ করতে গিয়ে বেশ ঘাম ঝরাতে হয়েছিল বাহিনীর জওয়ানদের। তারক মহাপাত্র তখনই বুঝেছিলেন এই অফিসার যে সে লোক নয়, নিশ্চয়ই ডিরেক্ট ওপর মহল থেকে নিয়োগ হয়েছে, নয়তো কোনো সাধারণ পুলিশের হাতে এত ক্ষমতা থাকে না। অতিরিক্ত ঘামে ভিজে জবজবে হয়ে ভেতরে ঢুকলো একজন উকিল। হাতের ফাইলে বন্দি বিধায়ক পুত্র সম্রাট মহাপাত্রের মুক্তিপত্র। উকিল হাতে কালো কোটখানা অভির সামনে চেয়ারে ঝুলিয়ে দিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, তখনই কানে ভেসে এলো এক রুট কণ্ঠস্বর, গেট আউট। তারক মহাপাত্র সমেত উকিল হকচুকি গেল অভি গেট আউট কথাটা শুনে। অভি বিনা দ্বিধায় আবারও এক শব্দের উচ্চারণ করা মাত্রই উকিলের কপালে তীরভাজ পড়ল। সেই সাথে তারক মহাপাত্রের চোখে মুখে ছড়ালো বিস্ময়কর বিভ্রান্তি। হ্যাঁ, মানে আপনি কি আমাকে বলছেন? হ্যাঁ, অবশ্যই, নিঃসন্দেহে আপনাকেই বলছি। বাইরে যান। কেন? কারণ আপনি আমার কক্ষে বিনা অনুমতিতে প্রবেশ করেছেন, তাই এই মুহূর্তে বাইরে যান, দেন অনুমতি নিয়ে ভেতরে আসুন। নতুন অফিসারের কথা শুনে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল উকিল। আজ পর্যন্ত কতবার এই থানায় আসা যাওয়া হয়েছে তার ঠিক নেই। আজ পর্যন্ত কারোর কোনোদিন সাহস হয়নি এমনভাবে তাকে অপমান করার। অথচ এই নতুন অফিসার মনে মনে রাগের সাথে ভীষণ বিরক্ত হয়ে একবার তারক মহাপাত্রের দিকে আরেকবার অফিসারের দিকে তাকালো উকিলটা। তখনই অভির নিরেট চোখে দুর্ভেদ্য চাহনি নিজের দিকে গাথা দেখে বেশ চমকালো। নায়ক, কথা না বাড়িয়ে বাইরে যাও তো, অনুমতি নিয়ে ভিতরে এসো। উকিল তারক মহাপাত্রের কথা শুনে দাঁতের দাঁত পিষে রাগে ফুঁসতে ফুঁসতে দরজার বাইরে গিয়ে দাঁড়ালো। সাথে সাথে চোকাচুকি হলো এক কনস্টেবলের সাথে। এই থানার সবচেয়ে পুরনো কর্মী দিলীপ
পাশোয়ান, যাকে সে এতদিন তার গায়ে ছোঁয়া লেগে যাওয়ার জন্য গালে চর মেরেছিল, কারণ সে নিচু জাত ছিল। তাই থানার অফিসার ইনচার্জ তখনও ঘোষাল বাবুই ছিলেন। একদা বিধায়কের পদলোহন করা 2-4 টাকার চামচা ঘোষাল কি অপমানটাই না করেছিল সিনিয়র লোকটাকে। আর আজ তারই সামনে এভাবে বড় অফিসারের কাছ থেকে অপদস্থ হয়ে বাইরে বেরিয়ে আসাই গায়ে বিষ জ্বালা চল নায়কের। কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে থেকে পুনরায় সামনে ঘুরে অভির দিকে তাকালো, তারপর বলল, মে আই কাম ইন স্যার? আসুন। নায়ক ভেতরে ঢুকতেই অভি কোর্টের পাঠানো পেপারটা দেখতে দেখতে বলতে লাগলো, শুনুন মিস্টার লয়ার, আজকের পর থেকে আমার সাথে রেসপেক্টফুলি কথা বলবেন, বুঝেছেন? যান। এই কে আছেন বাইরে? দিলীপ পাশোয়ান ভেতরে ঢুকে স্যালুট জানালো। তাকে দেখে অভি অর্ডার দিল যাতে সম্রাট মহাপাত্রকে লকআপ থেকে ছেড়ে দেওয়া হয়। মিনিট 5-এর মধ্যে সম্রাট ছাড়া পেতেই তারক মহাপাত্র চেয়ার থেকে উঠে দাঁড়ালো। অভির দিকে রাগে জ্বলন্ত চোখে তাকে দুহাত জোর করে বলল, আমাদের প্রথম সাক্ষাৎ খুব একটা ভালো হলো না অফিসার। আশা করি দ্বিতীয় সাক্ষাৎ মধুর হবে। নমস্কার, আসি। অবশ্যই, কেন নয়। আমিও চাই আমাদের দ্বিতীয় সাক্ষাৎ মধুর হোক। নমস্কার। রৌদ্র উজ্জ্বল নিরিবিলি দুপুর, দূর দূরান্ত পর্যন্ত যতদূর চোখ যায় শুধু ছোট ছোট খুপড়ির মতো মাটির বাড়ি আর লাল ধুলোর পথ। উঁচু নিচে ঢেউ খেলানো পাহাড়ি রাস্তায় ধরা ধার ঘেঁষা মাইলের পর মাইল শাল, পিয়াল, মহুয়া আর পলাশের জঙ্গল। বসন্তকালে যখন পলাশ ফুল ফোটে তখন মনে হয় ঘন সবুজের মাঝে লালচে কমলা রঙের আর ফুটে আছে। ফাল্গুন মাসে যখন ঝিরিঝিরি হিমেল বাতাস বয় তখন পলাশের গাছগুলো মাথা দুলিয়ে নাচে, আর সেই নাচে মেতে ওঠে গোটা জঙ্গল। জমিন ঢাকে লাল রঙা ফুলের নরম চাদরে। আজও বাতাস বইছে, সেই সাথে ঝরঝর করে ঝরে পড়ছে মুঠো মুঠো পলাশ। শ্রাবণী সূর্যকে পড়িয়ে বাড়ি ফেরার পথে হাঁটছে, ধীর পায়ে এগিয়ে চলছে সে। আজ রোদ্দুরের তেজ কম, হয়তো গতকাল বৃষ্টি হয়েছিল বলে, তবে বাতাসে মিশে আছে হালকা উষ্ণতার আভাস। থেকে থেকে হুড় করে বাতাস আসছে, তারই দাপটে দুলছে মেয়েটার সবুজ রঙা ওড়নাটার আঁচল। উঠছে কাঁকড়া ক্লিপে কোনো মতে আটকে রাখা কোমর ছাপানো লম্বা রেশমি চুল। শ্রাবণী কাঁধে ঝুলন্ত ব্যাগখানা বাম হাতে শক্ত করে আঁকড়ে ধরে ডান হাতের উপর সামলানোর প্রচেষ্টা চালালো। সেগুলো আয়ত্তে এলো, মৃদু সুরসুরি জাগিয়ে জ্বালাতন শুরু করলো কপাল আর কানের পাশের দুষ্টু ছোট্ট চুলগুলো। শ্রাবণী বড্ড বিরক্তি নিয়ে সেগুলো সামলাতে সামলাতে বিড়বিড় করতে করতে সামনের দিকে তাকালো। আজ মনটা তার ভীষণ বিষণ্ণ। না, ঠিক আজ মন ঠিক বিষণ্ণ নয়, বলতে গেলে ভীষণ অস্থির। উতলা উতলা লাগছিল মনের মাঝে। বলাই বাহুল্য, শ্রাবণী সেই অস্থিরতার একমাত্র কারণ ওই অপরিচিত পুরুষটা, যে বিগত 4 বছর ধরে এক অদৃশ্য যন্ত্রণায় তাকে জ্বালিয়ে মেরেছে। শ্রাবণীর হুট করেই পেট মুছে হাসি পেল। বাঁকায় হেসে রাস্তায় দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে ঠোঁট ছাড়িয়ে একটু হাসলো ও। কি ফোন বলেছিল লোকটা? শোনো মে, আজ যা কিছু হলো এই সব ঘটনাগুলো আজকের পর থেকে একদম ভুলে যাবে। ভুল করেও কখনো কল্পনাতেও আনবে না কোনোদিন, মনে থাকবে? অথচ লোকটা জানি না সে বিগত 4 বছর ধরে অনেক নিয়ম করে সবার উপলক্ষে সাবধানে ব্রত পালন করে আসছে। দিনরাত তার সুস্থতা কামনা করে প্রতিটি সপ্তাহে পাহাড়ি মায়ের মন্দিরে গিয়ে দীপ জেলে আর মঙ্গল কামনায় লুকিয়ে মা মঙ্গলচট্টির ব্রত পালন করে। শ্রাবণী এসব ভাবতে ভাবতে সহসাই চুপ করে দাঁড়িয়ে রইল। আগামী দিনের অজানা ভবিষ্যৎ নিয়ে জোরে মনে মনে আওড়ালো, আপনার আমার সেদিনের সেই অনাকাঙ্ক্ষিত বিয়েটা যেভাবেই হোক না কেন, আমি এই বিয়েটাকে মন থেকে মানি। সুপারম্যান, আমি জানি আপনি আমায় কোনো দিন আপনার জীবনে ঠাঁই দেবেন না, তবু আমি এতগুলো বছর পর তার কৃপায় যখন আপনার সাথে আমার দ্বিতীয় সাক্ষাৎ হয়েছে, তখন আমাদের মিলনটাও তার কারণেই হবে ভেবেই দুহাত শক্ত মুঠোই চেপে ধরল। ভুল করে মানুষ ছালো। শ্রাবণী প্রণয়কে দেখা মাত্রই কেমন যেন একটা বিরক্তিকর অনুভূতি ঢেউ খেলে গেল। প্রণয় শ্রাবণীর শান্ত মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। কেমন আছো বৃষ্টি? এই ভর দুপুরে কোথাও গেছিলে বুঝি?
শ্রাবণী এই মুহূর্তে বেয়াদবি করতে চাইল না, নিজেই নেড়ে মাথা ছোট্ট করে জবাব দিল, হ্যাঁ, পড়াতে। ও আচ্ছা, তাহলে তুমি কি এখন বাড়ি যাচ্ছ? শ্রাবণী আবারও মাথা নেড়ে সম্মতি জানালো। পনয় সেটা দেখে সুন্দর একটা হাসি দিয়ে বলল, ওহ, তাহলে চলো আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। দরকার নেই, আমি চলে যেতে পারবো। বলে পনয়কে পেছন রেখে দ্রুত পায়ে হেঁটে এগিয়ে চলো। শ্রাবণী তাকে এভাবে বাড়ির দিকে যাওয়াতে আবারও পনয়ের পুরুষ মনে ব্যাপক আঘাত হানল। দুদিন আগে সেই প্রত্যাখ্যানে চাপা আগুন আবারও জ্বলে উঠল অনল রূপ ধারণ করে। অকস্মাৎ মস্তিষ্কের অভ্যন্তর রসাগ্নির আক্রোশ চাপড় দিয়ে উঠতেই শক্ত হয়ে উঠল পনয়ের হাতের মুঠো। মুখের চোয়াল, ছোট ছোট চোখের সাদাটে অংশ ভরাট হলো রক্তিম আভাতে। কথাই বলে, পুরুষ মানুষ জীবনে সবকিছু সইতে পারে, কিন্তু প্রিয় নারী প্রত্যাখ্যান কখনোই মেনে নিতে পারে না। কথাটা যেন সবদ্ধ সত্য হয়ে ধরা দিল পনের মন মস্তিষ্কে। শ্রাবণী তখন পনয়কে পেছন ফেলে বেশ খানিকটা পথ এগিয়ে এসেছে। ঠিক তখনই আবারও পনয়ের বাইক ঝড়ের গতিতে ছুটে এসে পুনরায় থামল শ্রাবণীর গা ঘেঁষে। শ্রাবণীকে চমকে ওঠার ফুরস্রোতটুকু না দিয়ে বাইক থেকে নেমে খপ করে চেপে ধরল তার ডান হাতের কবজিখানা। বলপূর্বক নিজের শক্তিশালী পুরুষ হাতের মুঠোয় নিজেকে বাজখাই গলায় বলে উঠল, বৃষ্টি, বাইকে ওঠো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। পনয়ের এভাবে ফাঁকা রাস্তায় অতর্কিতিতে হাত ধরাই ভয়ে শিউরে উঠল শ্রাবণী। শীতদ্বারা বেয়ে শিরশির করে নেমে গেল এক শীতল আতঙ্কের শিহরণ। তবুও নিজের মাঝে তেজ ধরে হাত মোচড়াতে মোচড়াতে বলে উঠল, এ কি, আপনি আমার হাত ধরেছেন কেন? হাত ছাড়ুন বলছি। না, ছাড়বো না, আজ তোমাকে আমার কথা শুনতেই হবে, তারপর তুমি মুক্তি পাবে। শ্রাবণী ভয়ে আতঙ্কে তটস্থ হয়ে জমে গেল মুহূর্তে। মনে পড়ল বান্ধবী প্রীতির কথা। তাকেও দীর্ঘদিন উত্ত্যক্ত করা ছেলেটা এভাবে দরকারি কথা বলে নাম করে তুলে নিয়ে গিয়ে জোর করে বিয়ে করে নিয়েছিল। শ্রাবণীর সন্দেহ জাগলো, এ লোক বিয়েতে প্রত্যাখ্যান হয়ে এমন প্ল্যান বানিয়ে আসেনি তো। শ্রাবণী আরো ছটফটিয়ে উঠল ভয়ে। হাত টানাটানি করতে করতে ব্যাকুল কণ্ঠে বলে, এই মুহূর্তে আমি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক নই। দয়া করে হাতটা ছাড়ুন, কেউ দেখে ফেললে আবার বদনাম হবে। কাল বাড়িতে আসুন, আপনার যা কিছু জরুরি কথা আছে বলবেন, আমি সব শুনবো। কিন্তু পনে শুনল না। জোর খাটিয়ে শ্রাবণীকে টেনে আরো কাছে নিয়ে এলো। মেয়েটার নরম হাত দুটো নিজের বলশালী দু হাতের মুঠোয় আবদ্ধ করে ঝুঁকে মুখের উপরে ভীষণ আক্রোশ নিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, কোনো কালকে নয়, যা বলার আমি এখানেই বলবো, আর যা শোনার তুমি এখানেই শুনবে। পনের অত্যাধিক সন্নিকটে চলে আসাই ততক্ষণে শ্রাবণী ধনুকের মতো বেঁকে পেছনে ঝুঁকে পড়েছে আর প্রাণপণে চেষ্টা করে পনয়ের ওই রাক্ষসের থাবা থেকে নিজেকে মুক্ত করতে। বৃষ্টি, কেন বোঝো না তোমাকে ভালোবাসি আমি? তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছি গত 2টি বছর ধরে। এই বিয়েতে আমার পরিবারের সবার অমত থাকা সত্ত্বেও আমি জোর করে তোমাকে মেনে নিতে সবাইকে বাধ্য করেছি। অথচ তুমি কি করলে? হাতে শিরা কাটার নাটক করে বিয়ে ক্যান্সেল করে দিলে। তুমি জানো কতটা মাথা নিচু হয়েছে আমার পরিবারের সামনে, কতটা হাসির পাত্র হতে হচ্ছে প্রতিনিয়ত আমাকে, জানো না? জানলে তুমি কখনো এমন একটা বাজে সিদ্ধান্ত নিতে পারতে না। তাই ভুল যেহেতু করেই ফেলেছো, শাস্তিটাও তোমাকে পেতেই হবে। আর সেই শাস্তিটা হলো তোমাকে আজ এই মুহূর্তে আমাকে বিয়ে করতে হবে। তারপর তুমি যত খুশি পড়াশোনা করো, আমার কোনো রকম আপত্তি নেই, তবে বিয়েটা তোমাকে আজই করতে হবে। বলতে বলতে টেনে হিসে আবারও বাইকে তোলার চেষ্টা করতে গেলে শ্রাবণী ছটফটানি মাত্রা দ্বিগুণ হলো। চোখ ফেটে গড়িয়ে পড়ল রাশি রাশি অশ্রুবিন্দু। ছাড়া পেতে ব্যাকুল কণ্ঠে আর্তনাদ তুলল, ছেড়ে দিন, দোহাই লাগে, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি নিরুপায়। ওসব উপায় নিরুপায় বলে লাভ নেই সোনা, চুপচাপ ভদ্রমের মতো গাড়িতে ওঠো, নয়তো আজ এখানে এমন কিছু হবে যা তুমি স্বপ্নেও কল্পনা করতে পারবে না। আমি কখনোই তোমাকে বিয়ের আগে শারীরিকভাবে স্পর্শ করতে চাই না, কিন্তু তুমি এই মুহূর্তে যদি আমার কথা না শোনো, তাহলে বাধ্য হয়ে আমাকে তোমার স্পর্শ করতে হবে, কারণ তোমার মতো মেয়েরা সম্মান ডিজার্ভ করে না। না না না। শ্রাবণী ভয়ে আতঙ্কে দিশেহারা হয়ে বসে পড়ল মাটিতে, হাত পা ছোড়াছড়ি। কোনো মতে ছাড়াতে চাইল নিজেকে, কিন্তু পারল না। পনয় যেন আরো খ্যাপা হয়ে উঠল। শ্রাবণী হাত দুটো মুঠোই চেপে ধরে টেনে হিসেবে মাটি থেকে তুলে ঠাস করে চর বসিয়ে দিল নরম গালে। পনয়ের শক্ত হাতের থাবায় যেন ত্রিভুবন ঘুরে উঠল মেয়েটার। ঠিক তখনই জোত্তার শব্দ তুলে পনয়ের বাইকে ধাক্কা মারল একটা কুচকুচে কালো রঙের চকচকে স্করপিও।
পনই সেদিকে তাকাতে দেখতে পেল তার বাইকখানা চোখের পলকে উড়ে গিয়ে পড়ল সড়কের একেধারে বন জঙ্গলের ভেতরে। দুমড়ে মুচড়ে তার তখন বেহাল দশা। রাগে ক্রোধে উন্মাদ প্রণয় হুট করে এভাবে প্রিয় বাইকের বেহাল দশা দেখে বিস্ময়ে স্থবির হয়ে গেল। মুহূর্তে অনুভূতি শূন্য হতে হাতের মুঠোয় কখন যে ঢিল হয়ে এলো বুঝতেই পারল না। বলতে গেলে শ্রাবণী চমকেছে অমন একটা ঘটনায়। হাতের বাঁধন ঢিলে হলো ছুটে পালানোর সুযোগ পায়নি। ঠিক তখনই স্করপিও দরজা খুলে বেরিয়ে এলো লম্বা চোরা সুটাম দেহি এক পুরুষ। চোখে সানগ্লাস খুলে শ্রাবণীর ভয়তুর মুখের দিকে তাকে গর্জন তুলে হুঙ্কার চাল। What the hell is this going on? শ্রাবণীর হুঙ্কার ছেড়ে সেদিকে তাকাতেই ফুপি কেঁদে উঠল। নিজের হৃদয়রাজকে দেখতে পেয়ে এক ঝটকে পনয়ের হাতের মুঠো থেকে নিজের হাত ছাড়িয়ে দৌড়ে ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল মানুষটা শক্ত বুকে। দুহাতের আঙ্গুলগুলো দিয়ে খামচে ধুলো পিঠে শার্ট। ভুলেই বসল মানুষটাকে সে চিনল, সে এখনো তাকে চেনেনি। ততক্ষণে গাড়ির প্যাসেঞ্জার সাইড থেকে দুপাশে দরজা খুলে বেরিয়ে এসেছে আরও দুটো মুখ, বাপি আর অমিত। দীর্ঘ 5টা বছর পর এরকম নরম শরীর বুকে লেপটে যেতেই শক্ত সমর্থ পুরুষ শরীরটা দাও দাও করে জ্বলে উঠল মুহূর্তেই। তবুও হেসকে তুলে কাঁদতে থাকা মেয়েটাকে ঠেলে সরিয়ে দিতে পারল না হিমালয়। শুধু পলকহীন দৃষ্টিতে তাকিয়ে অনুভব করলো তার বুকখানা ভিজে শীতল হয়ে যাচ্ছে, কারণ নয়ন জলে। শ্রাবণী কাঁদছে, মুখ গুজে দিয়েছে একদম শার্টের একদম বুকের পাঁজরের ভেতরে। হেসকির তালে তালে দুলে দুলে উঠছে তার গোটা শরীর। হাতের আঙ্গুলগুলো থাকা নখগুলো গেঁথে গেছে চামড়ায়। পনে এতক্ষণ নিজের বাইকে ধ্বংস অবশেষ দেখে যাচ্ছিল হতবিহ্বল দৃষ্টিতে তাকে, কিন্তু যখনই শ্রাবণীকে সামনে দাঁড়ানো অপরিচিত কারো বুকে জড়িয়ে আশ্রয় নিতে দেখল, তখন কেমন যেন খ্যাপা পাগলের মতো হম্বিতম্বি করতে করতে ছুটে এসে খপ করে চেপে ধরল শ্রাবণীর হাত। টান দিয়ে অভির থেকে সরিয়ে আনতে গেলেই অনুভব করলো লোকটা এক হাতে শ্রাবণীকে বুকের সাথে জড়িয়ে অপর হাতে ওর কবজি চেপে ধরেছে। এই শুয়োরের বাচ্চা, হাত ছাড় আমার। আগে তুই ওর হাত ছাড়। গমগমে গলার উত্তরটা মোটো পছন্দ হলো না পনয়ের। আমি আমার বউয়ের হাত কিছুতেই ছাড়বো না বলেই তার মুঠোয় চেপে ধরা শ্রাবণীর হাতটাতে বল প্রয়োগ করে মুছে ধরল। সাথে সাথে ব্যথায় চোখ মুখ কুঁচকে আহ বলে আর্তনাদ করে উঠল মেয়েটা। যা দেখে কেন যেন অভির মস্তিষ্কে আগুন জ্বলে উঠল। সে পনয়ের হাতের কবজি ধরে এত জোরে মুচড়ে ধরল, তাতে ব্যথায় আপনা আপনি তার হাতের মুঠো আলগা হয়ে এলো। শ্রাবণী আবারও নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে খামচে ধরল অভির বুকের সাথ। কানে শুনতে পেল পনয়ের গলা ফাটা আর্তনাদের ব্যাকুল চিৎকার। তারপরে ধপাস করে একটা শব্দ হলো, সাথে চিৎকার বন্ধ হলো। শ্রাবণী অভির বুক থেকে মুখ তুলে তাকাতে দেখতে পেল অমিত আর বাপি দুজনেই একসাথে মিলে পনয়কে দরজারি করে চেপে ধরেছে। অভি শ্রাবণীকে বুকের মাঝ থেকে তুলে পাশে দাঁড় করিয়ে বলল, আর ইউ ওকে? শ্রাবণী ফোপাতে ফোপাতে কোনো রকমে দুহাতের কবজির দিকে তাকে মাথা নেড়ে জানালো সে ঠিক আছে। অভি শ্রাবণীকে দুহাতের রক্ত জামাট বেঁধে ফুলে ওঠা কবজি দুটো দেখে চোখ বুজে নিল। বড় করে একটা নিঃশ্বাস ফেলে বলল, কাম উইথ মি। বলে গাড়ি দরজা খুলে একদম ফ্রন্ট সিটে বসিয়ে দিল শ্রাবণীকে। তারপর তড়িৎ গতিতে ছুটে গিয়ে একটা জোরদার ঘুষি বসালো পনয়ের নাকে। গলার কাছে গলা চেপে ধরে দাঁতে দাঁত চিপিয়ে বলে উঠল, একটা মেয়ের অসম্মতিতে তাকে স্পর্শ করা আইনত অপরাধ, সেটা তোর বউই হোক আর রাস্তার প্রস্টিটিউট। চল শালা থানায়। একটা মেয়েকে ফাঁকা রাস্তায় ইভটিজিং করার শাস্তি কি হতে পারে তোকে ভালো করে বোঝাচ্ছি। সমাদ্দার বাড়ির বসার ঘরে তখন বরফ সদৃশ শীতল নীরবতা আছে। পরিতোষ সমাদ্দার আর তার দুই ভাই সোফায় বসে এলোমেলো হয়ে তাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে বাড়ির সবাই। মৃদুল, অনিন্দিতা আর অন্তরা, ওরাও তাদের সেই দৃষ্টির কেন্দ্রবিন্দুতে। সুলতানকে কোনোই দিয়ে ছোট্ট একটা খোঁচা দিয়ে পূর্ণিমা ইশারায় জিজ্ঞেস করলো কি হয়েছে। সুলতানা তখন মাথা নেড়ে জানালো সে জানে না। পূর্ণিমা নীলিমার দিকে তাকিয়ে ভ্রু নেড়ে ইশারা করতে সেও জানালো। অতঃপর সকলের অপেক্ষাকে শেষ করে পরিতোষ সমাতার মুখ খুললেন, বললেন, তাহলে তোমার বন্ধু অভি পুলিশের মস্ত বড় অফিসার, তাই তো? মৃদুল চোখের চশমাটা ঠিক করে নিয়ে মাথা নিয়ে সম্মতি জানালো। যা দেখে বাড়ির সবার চোয়াল
ঝুলে পড়ার জোগান। ভম্বল তো নিজের প্রাণপ্রিয় বন্ধুর এত বড় একটা সত্যি শুনে একেবারে বিস্ময়ের চূড়ায়। সে সাথে খুব ভয় হলো অভির অভিমানে টইটুম্বুর হয়ে। ওদিকে পিয়ালির দু চোখের সীমানে তখন যেন খুশির জোয়ার নেমেছে। এমনিতেই লোকটার অতি অ্যাটিটিউড এর নজর কেড়েছে। এখন তার এমন রাউডির প্রফেশন, তার উপর এত বড় একটা পোস্টের নাম শুনতেই মনটা হঠাৎ করে কেমন যেন অদ্ভুত অনুভূতিতে ছেয়ে গেল। এদিকে পৌশালী বোনের মুখের এমন হাবভাব টাইপ এক্সপ্রেশন দেখে মনে মনে ককাচা গালি দিয়ে মুখ বেঁকিয়ে হনহন করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। তোমার বাকি দুই বন্ধু কি যেন নাম তাদের? ও হ্যাঁ, মনে পড়েছে, বাপি আর অমিত। ওরাও তো শুনলাম উচ্চপদস্থ পুলিশ অফিসার। মিবুল এবারও অর্থবেনায় মাথা তুলে সম্মতি জানালো। বাপি পুলিশ অফিসার গুলোতেই আড়ালে লুকিয়ে মুচকি হাসলো চৈতি। বছর 15 কিশোরী চৈতি, আর তার জীবনের প্রথম বসন্ত ও সুদর্শন পুরুষটা। মনটা তো উড়ু উড়ু করবেই। আমরা সত্যিই খুব অপমানিত হয়েছি এভাবে সত্যিটা জেনে। আমাদের কি বিশ্বাস করে একটাবার জানানো যেত না? নাকি তোমাদের এই সত্যিটা আমরা জেনে নিলে তোমাদের কাজের কোনো ক্ষতি হয়ে যেত? মৃদুল পরিতোষ সমাদরকে কথায় কথায় লজ্জায় মাথা নুয়ে নিল। অনিন্দিতা আর অন্তরা ওরাও লজ্জে পেল খুব, কারণ তারা দুজনেই কেউই জানতো না তাদের দাদাভাইয়ের প্রমোশন হয়ে এখানে ট্রান্সফার হয়েছে। আঙ্কেল, আপনি হয়তো জানেন এই প্রফেশনটা কিন্তু ঠিক কতটা রিস্কি, তাই হয়তো অভি ব্যাপারটা সময় নিয়ে সবাইকে জানাতে চেয়েছে। আপনি প্লিজ হার্ট হবেন না আঙ্কেল। পরিতোষ সমাদর ব্যাপারটা বুঝে নিয়ে ফুস করে একটা দীর্ঘশ্বাস ফেলেন, অতঃপর সোফা থেকে উঠে বলেন, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তবে এই ব্যাপারে অভির সাথে একটু আলাদাভাবে কথা বলতে চাই। ও ফিরলে জানিয়ে দিও। দুপুর গড়িয়ে যাচ্ছে দেখে শশী বারে বারে পথের দিকে তাকাচ্ছে উন্মুখ নয়নে। ওদিকে থানা থেকে ফিরে পুকুর পাড়ে গিয়েছিল সুবোধ সরকার। সদ্য স্নান সেরে ঘরে ফিরে স্ত্রীকে উতলা হয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলেন, কি গো, পথের দিকে বারবার তাকিয়ে কি দেখো? মেয়েটা সেই সকাল 10টায় পড়তে গিয়েছে, দুপুর হয়ে গেল, তো এখনো ফেরেনি, তাই পথের দিকেই তাকাচ্ছিলাম। সুবোধ সরকার শশীর কথায় বেশ চিন্তিত হলো। হুট করে মনে পড়লো গত কয়েকদিন আগের কথা। চিরাগ দত্তের ছেলে প্রতাপ এসেছিল, কথায় কথায় হিন্টস দিয়ে গিয়েছিল তার মেয়েকে নাকি সম্রাটের খুব মনে ধরেছে। তাই তো সে 7-5 না ভেবে 15 প্রস্তাবে রাজি হয়েছিলেন তিনি। কিন্তু আজ মেয়েটা বাড়ির বাইরে পা রেখে এত বেলা পর্যন্ত বাড়ির বাইরে আছে ভেবে মনটা হঠাৎ কু ডেকে উঠল। তবুও কিছুক্ষণ আগে নতুন পুলিশ অফিসারকে দেখে কিছুটা মন হালকা হলো তার, কারণ সম্রাটকে সে চেনে এবং দেখে এসেছে। কিন্তু তবু শয়তানের অভাব নেই এই তুফানগঞ্জে চারিপাশে। মুখোশের আড়ালে সবাই নিজের আসল পরিচয় লুকিয়ে রাখে। তার উপর তার সুন্দরী মেয়ে সদ্য যুবতী, কার কখন কুনজর পড়ে যায় বলা মুশকিল। এসব ভেবে সুবোধ আর দেরি করতে চাইলেন না। তাড়াতাড়ি করে কাপড় পাল্টে সাইকেল নিয়ে বেরিয়ে যেতে যেতে শশীকে বলে গেলেন, আমি একটু আশেপাশে খুঁজতে বেরোলাম, ও যদি ফেরে আমাকে একটু ফোনে জানিও। সাইকেলের প্যাডেলের পা ঘুরিয়ে বাড়ির গলি শেষ করে বড় রাস্তায় এসে দাঁড়াতে চমকে সাইকেল থামালো সুবোধ সরকার। দেখলো কালো রঙের চকচকে গাড়ি থেকে নতুন পুলিশ অফিসার শ্রাবণীকে ধরে নামাচ্ছে। তার দু হাতের কবজি জুড়ে সাদা রঙের ব্যান্ডেজ। নতুন পুলিশ অফিসারকে মেয়ের হাত ধরে গাড়ি থেকে নামতে দেখে ক্ষণকাল যেন বাকরুদ্ধ হয়ে পড়ল সুবোধ সরকার। মাথাটা ঝিমঝিম করে উঠল বিস্ময়ে। সহসা নজরে এলো শ্রাবণীর ওই লালচে মলিন মুখ। তা দেখে চমক কাটতেই তড়িঘড়ি ছুটে এলেন সেখানে। মেয়ের ব্যান্ডেজ বাঁধা হাত দুটোর দিকে দৃষ্টিপাত করতেই আটকে উঠলেন তিনি। এ কি মামুনি, কি হয়েছে তোর হাতে? বাবাকে দেখে শ্রাবণী ঠোঁট ভেঙে কান্না পেল। বড় বড় ডাগর চোখ দুটো ততক্ষণে জলে টইটুম্বর। কোনো মতে কাপা কাপা গলায় এতটুকুই বেরোলো, বাপি। সুবোধ হতবিহ্বল হলো মেয়ের অমন কান্নাই। যেন পূর্ণিমার চাঁদে গ্রহণ লেগেছে, অনামিষার আড়ালে ঢেকেছে চন্দ্রকান্তার সৌন্দর্য। সুবোধ দুহাতের উষ্ণ বন্ধনে মেয়েকে জড়িয়ে অভির দিকে তাকালো। বিহ্বল কণ্ঠে জানতে চাইল, স্যার, আমার বৃষ্টির কি হয়েছে?
চারচালা বাড়ির বসার ঘরে অভি বসে আছে চুপ করে। শ্রাবণী তখন মায়ের বুকে মাথা রেখে কান্নায় ভাসছে। সুবোধ সরকার আর শশী মেয়ের সাথে ঘটে যাওয়া অমন নারকীয় ঘটনা শুনে স্তব্ধ হয়ে গেছে। বিশ্বাস করতেও কষ্টবোধ হচ্ছে যেন প্রণয় এমনটা করলো। ছেলেটাকে তাদের খুব মনে ধরেছিল তার মার্জিত নম্র ব্যবহারের কারণে। উচ্চ বংশীয় বিত্তশালী পরিবারের ছেলে হওয়া সত্ত্বেও মনে এক ফোঁটা অহংকার ছিল না। কিন্তু আজ সেই ছেলে এমন গহিত কদর্য রূপ দেখে গা শিউরে উঠছে দুজনের। ভাগ্যের সময় মতো দেবতুল্য মানুষটা সেখানে পৌঁছেছিল, না হলে যে কি হতে পারত তা ভেবেই সুবোধ সরকার হতাশার শ্বাস ছাড়লেন। হৃদয় নিংড়ে বেরিয়ে এলো ব্যর্থতার গ্লানি। আজ নিজেকে বড্ড ব্যর্থ পিতা বলে মনে হচ্ছে জানেন তো স্যার। আমি কিভাবে কারো মিষ্টি কথায় ভুলে গিয়ে আমার ফুলের মতো মেয়েটাকে তার হাতে তুলে দিতে চাইলাম। আমার তো আরো ভালো করে তাকে পরখ করা উচিত ছিল। আমার আরো ভালো করে খোঁজখবর নেওয়া উচিত ছিল তার সম্পর্কে। ছি, ভাবতে আমার নিজের প্রতি ঘৃণায় উদ্গীরণ হচ্ছে। অভি তখনও চুপ করে বসে কেবল মাঝে সাঝে আর চোখে দেখছে কিছুটা দূরত্বে মায়ের বুকে লেপ্টে থাকা মেয়েটাকে। স্যার, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমি বুঝতেই পারছি না। আজ যদি আপনি সময় মতো না পৌঁছতেন তাহলে হয়তো আমার মেয়েটার অনেক বড় সর্বনাশ হয়ে যেত। সুবোধের কম্পিত হাতের আলতো স্পর্শে ধ্যান ফিরে তার কাতর কণ্ঠের নিবেদনটুকু পরদস্তর অস্বীকার করে প্রতিবাদ জানালো অভি। অথচ শীতলতা চরণ গম্ভীর কণ্ঠে বলে উঠল, ধন্যবাদের প্রয়োজন নেই, এটা আমার ডিউটি ছিল। এনিওয়ে, আপনারা যদি চান তাহলে ছেলেটার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন। আফটার অল এটা সেক্সুয়ালি হ্যারাসমেন্টের কেস, প্রমাণ হলে 5 বছরের জেল কনফার্ম। সুবোধের গলা শুকিয়ে এলো ভয়ে। যদি প্রণয়ের নামে কেস হয় তাহলে তো সেই সাথে তার মেয়েরও নাম জড়াবে। তাছাড়া ওরা পয়সাওয়ালা বড়লোক মানুষ, পয়সার জোরে ঠিকই বেরিয়ে আসবে। শুধু মাঝখান থেকে তার নিষ্পাপ মেয়েটা বদনাম হবে। ওই সুবোধ সরকারের চিন্তায় মগ্ন মুখখানা দেখে তার মনে না বলা কথাগুলো বুঝলো বোধহয়। মনে মনে কিছু ভাবতেই মৃদু ঝঙ্কার তুলে মোবাইলটা পকেটে বেজে উঠল। সেটা হাতে নম্বর দেখে কানে চাপলো অভি। ওপাশ থেকে বাপির কণ্ঠস্বর ভেসে এলো। ব্যাস 2 মিনিটের স্বল্প কথোপকথন শেষ করে উঠে দাঁড়ালো সে সাথে উঠে দাঁড়ালো সুবোধ সরকার। অভি ঘাড়খানা টান টান করে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে 2 পকেটে হাত গুজে দাঁড়ালো। সুবোধের দিকে তাকিয়ে বলল, আপনার মনের কথা হয়তো আমার জানা। বেশিরভাগ ক্ষেত্রেই মেয়ের গার্জিয়ানরা বদনামের ভয় পিছিয়ে যায়। তবুও বলবো, আপনার উচিত ছেলেটাকে কঠোর শাস্তি দেয়া, যাতে ভবিষ্যতে আর কোনোদিন কোনো মেয়ের দিকে কোনো নজরে তাকাতে না পারে। এনিওয়ে, আমাকে যেতে হবে, ও খেয়াল রাখবেন, আসছি। বলেই অভি গটগট শব্দযোগে বেরিয়ে গেল থানার উদ্দেশ্যে। আর সেই দিকে তাকিয়ে একজোড়া উন্মুখ নয়ন জলে ভাসল হৃদয় জুড়ে তৃপ্তির আবেশ মেখে। তুফানগঞ্জ সদর মার্কেটের সবচেয়ে বড় কাপড়ের দোকান মিত্র অ্যান্ড ব্রাদার্স, যার বর্তমান মালিক বাসুদেব মিমিত্তির আর তার ভাই সুখদেব মিমিত্তির। যদিও বাসুদেব মিমিত্তির এখানে থাকেন না, তার বসবাস কলকাতায়। স্ত্রী পুত্র কন্যা নিয়ে তিনি সেখানে সপরিবারে থাকেন। সেখানেও তাদের বিরাট কাপড়ের ব্যবসা। গ্রামের বাড়িতে তার কদাচিৎ আগমন ঘটে। বলতে গেলে যতদিন বাবা মা বেঁচে ছিল নিয়ম করে বছরে 3-4 বার আসা হতো। তবে বেশ কয়েক বছর হলো সে নিয়মে ভাটা পড়েছে। বিগত 1.5 বছর তাদের পা পড়েনি মাতৃভূমিতে। এদিকে বিশাল মিমিত্তির বাড়ি জনশূন্যতায় খাখা করে। রেখার একার পক্ষে সবটা সামলে রাখতে রীতিমতো হিমশিম খেতে হয়। তাই এবার স্বামীকে পয় পয় করে বলে রেখেছেন যেন অতি সত্বর ভাড়াটে জোগাড় করে। এভাবে সারাদিন ফাঁকা বাড়িতে থাকতে তার দম বন্ধ হয়ে আসে। ভাড়াটে থাকলে অন্তত বাড়িতে মানুষের যাতায়াত থাকবে। রেখা সোফার উপরে জামা কাপড়ে স্তূপ ভাঁজ করছিল, আনমনে ভাবছিল কত কিছু। ঠিক তখনই ফোনের মৃদু রিংটোন শুনে হাত থেমে গেল। সোফার সামনে কার্পেটের উপর বসানো খানদানি কাঠের টেবিলের উপরে রাখা ফোনটাকে হাতে তুলে কানে ধরতেই ভেসে এলো সুখদেব বাবুর কণ্ঠস্বর। হ্যালো রেখা, বলছি তুমি কি বাড়িতে আছো? আশ্চর্য কথা, আমি আবার কোথায় যাব? সহধর্মিনীর বিরক্তিভরা কণ্ঠস্বর শুনে খানিক থতমত খেলেন সুখদেব বাবু।
রয়ে বলেন, না মানে তুমি আবার মাঝে মাঝে ঝুনুর মায়ের সাথে গল্প করতে যাও তো, তাই আর কি নিশ্চিত হচ্ছিলাম তুমি আসলে আছো কোথায়। সুখদেব বাবুর কথা শোনা মাত্রই মেজাজ সপ্তমে চলল রেখার। নিজের স্বভাব সুলভ আচরণে প্রচণ্ড রকম উত্তেজিত হয়ে তেতে উঠলেন। কি বললে? আমি মানুষের সাথে গল্প করতে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াই? তুমি এই কথাটা বলতে পারলে? এই তোমরা পুরুষ মানুষেরা নিজেদের কি মনে করো কি? হ্যাঁ, আমরা মেয়েরা বাড়ির কাজকর্ম সব শিকই তুলে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াই, গল্প করি? আমাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তাই না? সুখদেব বাবু স্ত্রীর চড়া মেজাজ শুনে জিভ কাটলেন, মাথায় হাত দিয়ে মনে মনে দুর্গার নাম স্মরণ করলেন, কণ্ঠে আদর ঢেলে বলেন, আরে দোষ, কি যে বলো তুমি, আমি কখনো তোমাকে এসব বললাম? আরে আমি তো একটা বিশেষ কারণে জানতে চাচ্ছিলাম তুমি বাড়ি আছো নাকি। আছি। এবার কারণটা তাড়াতাড়ি বলো, আমার হাতে ফালতু কথা বলার সময় নেই। সুখদেব বাবু ফোনে ওপাশ থেকে নীরব শ্বাস চাইলেন। যাক, তার কাটা বউ লাইনে এসেছে, বলেন, আসলে অনেক দিন ধরে মানিকদাকে ভাড়াটিয়া জোগাড় করে দেওয়ার কথা বলছিলাম তো, আজ কিছুক্ষণ আগে তার ফোন এসেছিল, বলল 3টে রুম সহ রান্নাঘর ডাইনিং রুমের সেট ধরা একটি অ্যাপার্টমেন্ট লাগবে, 3টে ব্যাচেলার ছেলে ভাড়া দেবে। আমি দাদার সাথে এ ব্যাপারে কথা বললাম, সে ভাড়া দিতে রাজি হয়েছে। এবার যদি তুমি রাজি হও তো তাদের নিয়ে মানিকদা সন্ধ্যায় আসবে। রেখা স্বামীর কথাগুলো পূর্ণ মনোযোগ সহকারে শুনে বলল, ব্যাচেলর ছেলে, তাও আবার 3 জন। আমি তো ভেবেছিলাম কোনো বউ বাচ্চাওয়ালা ফ্যামিলিকে ভাড়া দেব। যাকগে, তা তারা কারা, মানে কি কাজ করে? মানিকদা বলল, আমাদের থানার নিউ জয়েন্ট হওয়া 3 জন অফিসার ভাড়া নিতে চাইছে। আসলে সরকারি সার্কিট হাউজের অবস্থা খুব একটা ভালো না। দীর্ঘদিন ধরে মানুষজন বসবাস না করার দরুন নোংরা আবর্জনা ভরে আছে, সেগুলো সাফাই করতে তো সময় লাগবে। যতদিন সেগুলো বাসযোগ্য না হচ্ছে ততদিন না হয় আমাদের বাড়িতে থাকলো ভাড়াটিয়া হিসাবে। 3 জন ব্যাচেলর ছেলে শুনে যতটা অস্বস্তি বোধ হয়েছিল, রেখার ছেলেগুলো থানার উচ্চ পদস্থ পুলিশ অফিসার শুনে ততটাই পুলকিত হলো। তাই আর দ্বিতীয়বার দ্বিমত না করে উচ্ছ্বাসিত কণ্ঠে জানতে চাইল, পুলিশ অফিসার, তাও আবার আমাদের থানায়? অবশ্যই আমি রাজি। তুমি ওনাদের নিয়ে এসো, আমি বাড়িতেই আছি।